ইতিহাস সাবজেক্ট। আমরা আজকে আলোচনা করব প্রথম নম্বর স্কুলটা বাঁকুড়া জেলা স্কুল। ঠিক আছে, দেখুন সবাইকে প্রথমে বলে রাখি, আমার ভিডিওতে এমসিকিউ কিংবা এসিকিউয়ের সমস্ত ডিটেলস ব্যাখ্যা পেয়ে যাবেন, তাই আপনারা খাতা পেন এবং সময় নিয়ে বসুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। চলো শুরু করা যাক। আজকে ফার্স্ট প্রশ্ন, আমার প্রথম প্রশ্ন কী দেওয়া আছে? প্রথম প্রশ্ন দেওয়া আছে, পেইসের চুক্তি অনুসারে স্বেচ্ছাকর দিত। এই স্বেচ্ছাকরটা কারা দিত? ঠিক আছে, বলছে অভিজাতরা, যাজকরা, কৃষকরা নাকি সাকুলেরা। দেখুন আমি নিচে অলরেডি লিখে দেওয়া আছে, এই চুক্তি অনুসারে কৃষকদের স্বেচ্ছাকর দেওয়ার নিয়ম ছিল, যা ছিল এক ধরনের কর বা বর্ধিত বর্ধিত শুল্ক। তাহলে বুঝতেই পারছেন, তাহলে উত্তরটা কোনটা হবে? পেইসের চুক্তি অনুসারে স্বেচ্ছাকরিত কারা? কৃষকেরা, অপশন সি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মানুষ স্বাধীনতা সত্তা নিয়ে জন্মায়, কিন্তু সর্বত্র সে শৃঙ্খলে আবদ্ধ। উক্তিটি কার? আচ্ছা, এই যে কথাটা যে বলেছে না, মানুষ স্বাধীনতার সত্তা নিয়ে জন্মায় কিন্তু সে শৃঙ্খলে আবদ্ধ, এই কথাটার মানে কি, অর্থটা কি আমাকে বুঝতে হবে। আমি এখন নিচে লিখে দিয়েছি। এই উক্তিটি তিনি বলতে চেয়েছেন, তিনি মানে কে এখানে বলতে চেয়েছেন আমি বলে দিচ্ছি একটু পরে, যে মানুষ জন্মগতভাবে স্বাধীন হয়ে জন্মায়, কিন্তু সমাজের নানা ধরনের বাধা এবং বিধি নিষেধের কারণে সে স্বাধীনতা হারিয়ে ফেলে। কথাটাকে বোঝা গেছে? যে লাইনটা দেওয়া ছিল, মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায় কিন্তু সর্বত্র সে শৃঙ্খলে আবদ্ধ। সর্বত্র মানে কোথায়? এই সমাজের পাশে নানা বাধা এবং বিধি নিষেধের কারণে সে তার স্বাধীনতা হারিয়ে ফেলে। উক্তিটার অর্থ আর কি। ঠিক আছে, কে বলেছেন? না রুশো বলেছেন। দেখুন আমি নিচে লিখে দিয়েছি অলরেডি। কে বলেছেন? রুশো। তিনি ছিলেন একজন প্রভাবশালী ফরাসি দার্শনিক। তার সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি তত্ত্বের মাধ্যমে তিনি ব্যক্তিগত স্বাধীনতা এবং সামাজিক নিয়মের মধ্যে সম্পর্কের বিষয়টি ব্যাখ্যা করেন। দেখুন তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন হয়ে গেল, সোশ্যাল কন্ট্রাক্ট কী নামটা বললাম আমি? সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কার লেখা? রুশো। ঠিক আছে, আচ্ছা বাকি যে পয়েন্টগুলো ছিল, ভলতেয়ার, মন্তেস্কু, জন লক, তারা কী জন্য বিখ্যাত জাস্ট এক লাইনে ব্যাখ্যা করা আছে। ঠিক আছে, দেখুন ভলতেয়ার কী বলছে, একজন দার্শনিক ছিলেন। তিনি মূলত ধর্মীয় সহনশীলতা এবং বুদ্ধিবাদের পক্ষে কথা বলতেন। এই কথাটা ইম্পর্টেন্ট কথা, বুদ্ধিবাদের পক্ষে কে কথা বলতেন? না ভলতেয়ার। ঠিক আছে, মন্তেস্কু দেখুন ক্ষমতা বিভাজনের তত্ত্বের জন্য বিখ্যাত। মন্তেস্কু কী জন্য বিখ্যাত বললাম? ক্ষমতা বিভাজনের তত্ত্ব। জন লক প্রাকৃতিক অধিকারের ধারণার জন্য বিখ্যাত। ঠিক আছে, প্রাকৃতিক অধিকারের ধারণার জন্য বিখ্যাত। দেখুন রুশো কিন্তু একজন ছিলেন প্রাকৃতিক প্রেমিক, মনে থাকবে, রুশো কিন্তু ছিলেন প্রাকৃতিক প্রেমিক। তাহলে আমার এখানে যে প্রশ্নটা যেটা ছিল, আসল প্রশ্নটা যে উক্তিটি কার ছিল, তাহলে উক্তিটি কার হবে? উক্তিটি হবে রুশো ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, উত্তর কী হবে? না রুশো। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কী দিয়েছে দেখুন, বলছে স্টেটস জেনারেলের অধিবেশন আহ্বান করেন। এই স্টেট জেনারেল অধিবেশন জিনিসটা কি আগে আমাকে জানতে হবে। দেখুন লিখে দেওয়া আছে, স্টেট জেনারেল হলো ফ্রান্সের একটি প্রতিনিধি সভা। স্টেটস জেনারেল কি বললাম? ফ্রান্সের একটি প্রতিনিধি সভা, যেখানে সমাজের তিনটি শ্রেণীর প্রতিনিধিরা অর্থাৎ যাজক, অভিজাত এবং সাধারণ জনগণ মিলিত হতেন। বোঝা গেছে কথাটা? তাহলে স্টেটস জেনারেল জিনিসটা কী বললাম? তাহলে এটা কোথাকার প্রতিনিধি সভা? একটা প্রশ্ন আসতে পারে, কোথাকার? ফ্রান্সের। কোথাকার বললাম আমি? ফ্রান্সের। আচ্ছা, ষোড়শ লুই এই রাজত্বকালে ফ্রান্স তীব্র আর্থিক সংকটের মধ্যে পড়ে। রাজকোষ খালি হয়ে যাওয়ায় এবং নতুন কর আরোপ করার জন্য জনসমর্থন না পাওয়ায় তাকে বাধ্য হয় স্টেটস জেনারেল অধিবেশন আহ্বান করতে হয়। ফরাসি বিপ্লবের সময় 1789 সালে তিনি এই অধিবেশন আহ্বান করেন, যা ছিল প্রায় 175 বছরের মধ্যে প্রথমবার। দেখুন কতগুলো শর্ট প্রশ্ন।
প্রথম প্রশ্ন কি আসতে পারে বললাম, এই যে স্টেট জেনারেল কোথাকার প্রতিনিধি বললাম, ফ্রান্সের, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়টা কি বললাম দেখুন, এই যে ষোড়শ লুই কত বছর পর একবার ডেকেছিল, স্টেট জেনারেল সভা কত বছর পর বললাম, 175 বছর পর। ক্লিয়ার কথাটা? আচ্ছা, এখানে যে পয়েন্টটা যেটা দেওয়া ছিল, স্টেট জেনারেল অধিবেশন আহ্বান করে, বোঝা গেছে স্টেট জেনারেল জিনিসটা কি। ওটা ছিল একটা ফ্রান্সের প্রতিনিধি সভা, যেখানে সমাজের 3টি শ্রেণীর মানুষ অর্থাৎ যাজক, অভিজাত এবং সাধারণ মানুষ মিলিত হতেন। কিন্তু ফ্রান্সের রাজারা নিজেদেরকে ঈশ্বরের সঙ্গে তুলনা করতেন, তাই তারা কোনো রকম সাধারণ জনগণের মতামত চাইতেন না। বাধ্য হয় কি 1789 সালে তীব্র অর্থনৈতিক মন্দার কারণে জনগণের উপর নতুন করে যে কর আরোপ করবে তার জন্য জনগণের সমর্থ থাকা চাই, তাই বাধ্য হয় স্টেট জেনারেল অধিবেশন আহ্বান করার। বোঝা গেছে কথাটা? তাহলে এখানে যে অপশানটা হবে কি, ষোড়শ লুই, অপশান সি। ক্লিয়ার কথাটা? পরের প্রশ্ন কী দিয়েছে দেখুন, বলছে পাদুয়ার ঘোষণা জারি হয়। আচ্ছা, বারবার করে বলছি আমি, পাদুয়ার ঘোষণাটা বা কী সেটা তো আগে জানতে হবে নাকি। বলছে পাদুয়ার ঘোষণা হলো একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল, যা 1791 সালে 27 জুলাই জারি হয়েছিল। দেখুন কবে জারি হয়েছিল বললাম, 1791 সালে 27 জুলাই জারি হয়েছিল। এটি ফরাসি বিপ্লবের সময় পাদুয়া শহরে জারি হয়েছিল। এতে ফরাসি বিপ্লবের আদর্শ ও লক্ষ্যসমূহ উল্লেখ ছিল। এই ঘোষণার মাধ্যমে ফরাসি বিপ্লবের মূলনীতি ও আদর্শ প্রচারিত হয়। ক্লিয়ার কথাটা? তাহলে পাদুয়ার ঘোষণা কবে জারি হয়েছিল, 1791 সালের 27 জুলাই। তাহলে এখন আমার এখানে যে পয়েন্টগুলো আছে তার মধ্যে শুধুমাত্র অপশন ডিতে এটা দেওয়া আছে, 27 জুলাই 1791। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কী দেওয়া আছে দেখুন, বলছে ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি লেখেন। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি লেখেন। এই উপন্যাসটা কার লেখা দেখুন, লিও টলস্টয় একজন বিখ্যাত রুশ লেখক। তিনি ওয়ার অ্যান্ড পিস এছাড়াও আনা কারেনিনা সহ আরও অনেক জনপ্রিয় উপন্যাস লিখেছেন। দেখো তোমাদেরকে প্রথমেই বলে রাখছিলাম আমি, খাতা পেন নিয়ে বসো, শুধু এমসিকিউ করার জন্য যদি আপনারা প্রশ্নবিত্রা নিয়ে বসেন আর ওদের ঠিক চিহ্ন মারেন, তাহলে দেখুন এই যে বাকি যে ডিটেলসে ব্যাখ্যাগুলো দেওয়া আছে না, তখন এগুলো ভুলে যাবেন। কিংবা আপনারা প্রশ্নবিত্রার পাশেই লিখে রাখতে পারেন, তখন বইটাকে দেখতে খারাপ লাগবে। খাতা পেন নিয়ে বসুন, তাতেই সব থেকে বেটার হবে। ঠিক আছে, এই যে কথাটা বললাম আনা কারেনিনা, একটা থেকে প্রশ্ন আসতে পারে যে গ্রন্থটার লেখক কে, বোঝা যাচ্ছে কথাটা? আচ্ছা, তাহলে এই ওয়ার অ্যান্ড পিস লেখক কে ছিলেন? লিও টলস্টয়। লিও টলস্টয়, ঠিক আছে। আচ্ছা, এর সম্বন্ধে আর কী কী জানা যায় দেখুন, লেখা আছে ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি নেপোলিয়নের রাশিয়া আক্রমণের সময়কারের রুশ সমাজের একটি বিস্তারিত চিত্র উপস্থাপন করেন। আরেকটা প্রশ্ন আসতে পারে, কি আসতে পারে দেখুন, যে ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটিতে কি জানা যায়, উপন্যাস থেকে কি জানা যায়? ওই যে ফরাসি সম্রাট নেপোলিয়ন ছিলেন, নেপোলিয়নের রাশিয়া আক্রমণের সময়কার রুশ সমাজের একটি বিস্তারিত চিত্র উপস্থাপন করা যায়। বোঝা গেছে কতটা? আচ্ছা, আর কি জানা যায় দেখুন এবার, টলস্টয়ের উপন্যাসগুলিতে রুশ সমাজের যুদ্ধ, প্রেম, ধর্ম এবং সমাজের অর্থের গভীর বিষয়গুলিকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ক্লিয়ার কথাটা? মানে পুরো ডিটেলসে আমি বোঝাতে চাইছি। ঠিক আছে, যে ওয়ার অ্যান্ড পিস জিনিসটা কী আসলে, ঠিক আছে, একটা গ্রন্থ যেটা কে লিখছে, লিও টলস্টয়। ওখান থেকে কি কি জানা যায়, ক্লিয়ার কথাটা? তাহলে এখানে আমার যে অপশানটা যেটা হবে, অপশান হবে কোনটা, লিও টলস্টয়, অর্থাৎ অপশান এ। ঠিক আছে, অপশান এ হলো। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, একটু বাকিগুলো সম্বন্ধে একটু বলা আছে এখানে, একটু দেখুন। মানে বাকি যে পয়েন্টগুলো ছিল, হেগেল, মিল্টন, জন রাস্কিন, এদের সম্বন্ধে একটু বলা আছে। হেগেল একজন জার্মানিক দার্শনিক, মিল্টন একজন ইংরেজি কবি, জন রাস্কিন ইংরেজ শিল্প সমালোচক এবং লেখক। ক্লিয়ার কথাটা? পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কোড নেপোলিয়ান রচনা করেন। কোড নেপোলিয়ান কতজন রচনা করেন? ঠিক আছে, 4 জন, 5 জন, নাকি 7 জন, নাকি 10 জন? আচ্ছা, কোড নেপোলিয়ান জিনিসটা আপনারা কি আসলে সবাই জানেন তো নাকি? আচ্ছা,
আমি একবার তবুও মনে করে দিচ্ছি, ঠিক আছে। কোড নেপোলিয়নটা কি আগে দেখুন একবার। কোড নেপোলিয়ন, ঠিক আছে, কী দেওয়া আছে? ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট সংস্কার কর্মসূচিগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ হল কোড নেপোলিয়ন বা আইনবিধি প্রবর্তক। তার শাসনকালের পূর্বে ফ্রান্সের নানা স্থানে নানা ধরনের বৈষম্যমূলক ও পরস্পর বিরোধী আইন প্রচলিত ছিল। নেপোলিয়ন সমগ্র ফ্রান্সে একই ধরনের আইন প্রবর্তনের উদ্দেশ্যে 4 জন বিশিষ্ট আইনজীবীকে নিয়ে একটি পরিষদ গঠন করেন। এই পরিষদের প্রচেষ্টায় দীর্ঘ 4 বছরের অক্লান্ত পরিশ্রমে যে আইনবিধি সংকলিত হয় তা কোড নেপোলিয়ন নামে পরিচিত। দেখুন, যদিও প্রশ্নটা 2 নম্বরেরও আসে, কোড নেপোলিয়ন বলতে কী বোঝো, আপনারা এটাই লিখবেন, আপনারা আশা করছি 2-এর 2ই পাবেন, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা ছোট্ট কথা লেখা আছে, কটি বিধি ছিল এতে? 2287টি 2287টি বিধি সংবলিত এই আইন সংহিতা 3টি ভাগে ভাগ ছিল, দেওয়ানি, ফৌজদারি এবং বাণিজ্যিক আইন। ক্লিয়ার কথাটা? মানে দেখুন, কোড নেপোলিয়ন কি, আপনারা যদি লং প্রশ্ন চান সেটা আলাদা কথা, পুরো তার সম্বন্ধে যদি তোমার স্বচ্ছ একটা ধারণা তৈরি হওয়া কোড নেপোলিয়ন জিনিসটা কী। ক্লিয়ার কথাটা? আমি বারবার করে বলছি, আমার এমসিকিউ কিংবা এসিকিউ পুরো ডিটেলসে ব্যাখ্যা থাকবে। তাতে কী হয়, ওই এমসিকিউটার পাশাপাশি কিংবা ওই প্রশ্নটার পাশাপাশি আর কী কী প্রশ্ন হতে পারে, এই যেমন ধরুন এই কোড নেপোলিয়ন, এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে। একটা প্রশ্ন দিয়েছে কতজন মিলে এটা করেছে, ঠিক আছে, আপনারা তো অলরেডি পেয়েই গেলেন অলরেডি এখানে যে 4 জন, 4 জনের নাম দেওয়া আছে। দেখুন যে জন স্মিথ, জেন ডো, জন ভো, জেন স্মিথ, ঠিক আছে, 4 জনের নামও দেওয়া আছে অলরেডি। এরা কত বছর ধরে পরিশ্রম করেছিল? কত বছর ধরে বলতে হচ্ছে 4 বছর ধরে, লেখা আছে 4 বছর ধরে। এই কোড নেপোলিয়নে কতগুলি বিধি ছিল? 2287টি, ঠিক আছে। এটি কটি ভাগে বিভক্ত ছিল? 3টি ভাগে বিভক্ত ছিল। ক্লিয়ার? তাহলে এখান থেকে যে যে মূল মূল এমসিকিউগুলো আসতে পারে সেগুলো আপনাদের জানা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আমার দরকার কী জন্য ছিল? কোড নেপোলিয়ন রচনা করেছেন কতজন? তাহলে কতজন হলাম? অপশন এ, 4 জন। ক্লিয়ার কথাটা? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কী দেওয়া আছে দেখুন, টিল সিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, দিয়ে এক সাল দেওয়া আছে, আমি আর সালগুলো উল্লেখ করলাম না। কী দিয়েছে দেখুন, টিল সিটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1807 খ্রিস্টাব্দে। এই সন্ধিটি ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্ট এবং রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের মধ্যে হয়েছিল, যা নেপোলিয়ন সাম্রাজ্যকে স্থিতিশীল করতে সাহায্য করেছিল। ক্লিয়ার কথাটা? তো এখানে টিল সিটের সন্ধি কবে হয়েছিল আপনারা এটা জানতে পারতেন যে 1907। আমি যদি শুধু উত্তর বলে দিতাম কবে হতো না, 1907, ঠিক আছে। কিন্তু এটাকে জানতে পারতেন যে কার কার মধ্যে হয়েছিল? কার কার মধ্যে বললাম? নেপোলিয়ন বোনাপার্ট এবং রাশিয়ার জার প্রথম আলেকজান্ডারের মধ্যে। ক্লিয়ার কথাটা? প্রথম আলেকজান্ডারের মধ্যে এবং ফ্রান্সের নেপোলিয়ন বোনাপার্টের মধ্যে হয়েছিল, ঠিক আছে তো নাকি? আচ্ছা, পরবর্তী ওখানে যাচ্ছি। পরবর্তী ওখানে কী দেওয়া আছে দেখুন, দেওয়া আছে চতুর্থ শক্তি জোট গঠিত হয়েছিল। দেখুন, আপনাদের মধ্যে আমি আশা করছি বেশিরভাগ জনই জানে যে চতুর্থ শক্তি জোট জিনিসটা কী, এই ওয়ার্ডটার মানে কী, কীটা বোঝাতে চেয়েছি। আর যারা জানেন না তাদের জন্য আমি আছি, আর যারা জানেন তাদেরকে বলছি একবার মিলিয়ে নেবেন যে আপনারা সঠিকটা জানেন কি না, ঠিক আছে। চতুর্থ শক্তি জোট বলছে নেপোলিয়ন বোনাপার্টের বিরুদ্ধে গঠিত একটি সামরিক জোট ছিল। এই জোটে রাশিয়া, প্রুশিয়া, অস্ট্রিয়া এবং গ্রেট ব্রিটেন যোগদান করেছিল। তাকে বলা হচ্ছে, কী বলা হয়েছে না, চতুর্থ শক্তি জোট। 4টা শক্তি জোট, রাশিয়া, প্রুশিয়া, অস্ট্রিয়া এবং গ্রেট ব্রিটেন। ক্লিয়ার কথাটা? আর কী দেওয়া আছে দেখুন, বলছে 1813 সাল গঠিত হয়েছিল এবং লিপজিগের যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করেছিল। এই যুদ্ধটি নেপোলিয়নের পতনের সূচনা করে। বুঝতে পারছেন যে ওই একটা এমসিকিউ, চতুর্থ শক্তিজোট কবে গঠন করা হয়েছিল, তার মধ্যে আমি যে ইনফরমেশানগুলো দিয়েছি, আমি যে তথ্যগুলো দিয়েছি, সেখান থেকে কী কী লুকিয়ে আছে, এই যে 4টার নাম কী কী, চতুর্থ শক্তি জোট কী কী, আপনারা কনসেপ্ট ক্লিয়ার বুঝতে পারছেন। এবং
কোন যুদ্ধের ফলে নেপোলিয়নের পতনের সূচনা, এটা প্রশ্ন আসতে পারে। কি বললাম? কোন যুদ্ধের ফলে নেপোলিয়নের পতনের সূচনা হয়েছিল এবং কবে হয়েছিল? ক্লিয়ার কথাটা? কবে হয়েছিল বললাম যে লিপজিগের যুদ্ধ, লিপজিগের যুদ্ধ। ক্লিয়ার কথাটা? হ্যাঁ কি না সব আপনার বুঝতে পারছেন তো নাকি? ঠিক আছে, পরবর্তী প্রশ্ন যাচ্ছি। সরি, উত্তরটা তাহলে কী হবে? 1813 খ্রিস্টাব্দ। উত্তরটা তাহলে কত বললাম? 1813, ডি দাগেরটা। পরবর্তী প্রশ্ন, লুডাইট দাঙ্গার নেতৃত্ব কে দেন? কি প্রশ্ন দিয়েছে? লুডাইট দাঙ্গার নেতৃত্ব কে দেন দিয়ে 4টা নাম দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এই লুডাইট দাঙ্গাটা জিনিসটা কি? আমার তো মনে হয় বেশিরভাগ স্টুডেন্টই ভুলে গেছে অলরেডি, ঠিক আছে। তাহলে আমি কি জন্য আছি মনে করে দিচ্ছি আমি একবার, মনে দেখুন। লুডাইট দাঙ্গা 19 শতকের শুরুর দিকে ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম ঘটে। এটি শ্রমিক আন্দোলন ছিল, ঘটে যাওয়া একটি শ্রমিক আন্দোলন। শিল্প বিপ্লবের সময়, মানে অ্যাকচুয়ালি মোট ফার্স্ট রিডিং পড়াটা ভুলে হলো। কীগুলো আছে? 19 শতকের শুরুর দিকে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সময় ঘটে যাওয়া একটি শ্রমিক আন্দোলন। তাহলে এই লুডাই আন্দোলন আসলে কি ছিল? একটি শ্রমিক আন্দোলন। এই আন্দোলনে শ্রমিকরা যন্ত্রপাতি ধ্বংস করেছিল, কারণ তারা ভয় পেয়েছিল যে যন্ত্রপাতি তাদের কাজ কেড়ে নেবে। আসলে আপনারা জানেন যে শিল্প বিপ্লব জিনিসটা কী, ঠিক আছে? জানেন তো নাকি? হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানাবেন ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব হয়েছিল, তার জাস্ট 2টো পয়েন্ট কমেন্ট করে জানাবেন আমাকে, ঠিক আছে? অনলি ফর 2টো পয়েন্ট। ক্লিয়ার কথাটা? আচ্ছা, এই যে শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম হয়েছিল, তার ফলে সেখানে সাধারণ মানুষ কী হয়েছিল, যে যেহেতু যন্ত্রপাতি যেহেতু সব কিছু তৈরি করে দিচ্ছে, পোশাক, তাহলে আমাদের কী হবে? তাই তারা ভয়ে কী হয়েছিল? যন্ত্রপাতি ধ্বংস করছিল। কি বললাম? যন্ত্রপাতি ধ্বংস করছিল। বোঝা যাচ্ছে কতটা? আচ্ছা, এবার আসি এই যে কার নেতৃত্বে করছিল। বলছে লুডাইট আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য নেড লুড নামে একজন ব্যক্তিকে দায়ী করা হয়। কী নামটা বললাম? নেড লুড, নেড লুড নামে একজন ব্যক্তিকে দায়ী করা হয়। তবে ঐতিহাসিকরা এখন মনে করেন যে নেড লুড একজন বাস্তব ব্যক্তি ছিলেন না, বরং এটি প্রতীকী চরিত্র ছিল। বোঝা গেছে কথাটা? বোঝা গেছে? আমি আরেকবার প্রশ্নটা বলতেছি। প্রশ্নটা ছিল লুডাইট দাঙ্গার নেতৃত্ব কে দেন? তাহলে এখানে উত্তরে কী হবে? উত্তরটা হবে নেড লুড, ঠিক আছে? উত্তরে কী বললাম? নেড লুড। কিন্তু কথাটা হয়েছে আসলে নেড লুড বলে কোনো ব্যক্তি ছিল না। বর্তমানে কি মনে করছে ঐতিহাসিকরা? যে এটা একটা মাত্র প্রতীকী চরিত্র মাত্র। ক্লিয়ার কথাটা? আচ্ছা, এখান থেকে আমরা কী আর কি শর্ট প্রশ্ন পেলাম দেখুন। শিল্প বিপ্লব প্রথম কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল? উত্তরটা ইংল্যান্ডে হয়েছিল। একটা শর্ট প্রশ্ন পেলাম এখানে, ঠিক আছে। এবং লেড নুড সম্বন্ধে ব্যক্তির সম্বন্ধে ফুল ধারণা পাওয়া গেল। এবং যে লুডাইট দাঙ্গা আসলে জিনিসটা কী? ক্লিয়ার কথাটা? আচ্ছা, বাকি যে পয়েন্টগুলো দেওয়া ছিল, অর্থাৎ মানে বাকি জন্য যে নামগুলো দেওয়া ছিল, যে রবার্ট আয়োয়েন, কার্ল মার্কস, জেমস ওয়াট, এরা কিছু না কিছু একটা বিখ্যাত ছিল। আমি একটু নিচে ডিটেলসে দেওয়া আছে দেখুন, ঠিক আছে? কী দেওয়া আছে? রবার্ট আয়োয়েন একজন ইংরেজ শিল্পপতি এবং সমাজ সংস্কারক ছিল। তিনি শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য কাজ করেছেন। ক্লিয়ার কথাটা? কার্ল মার্কস একজন জার্মান দার্শনিক, তিনি কমিউনিস্ট মতবাদের জনক। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কমিউনিস্ট মতবাদের জনক কে? এই উত্তর হবে কার্ল মার্কস। জেমস ওয়াট, এটা তো আপনারা সবাই জানেন, যে বাষ্পচালিত রেল ইঞ্জিন বা বাষ্প ইঞ্জিন প্রথম আবিষ্কার করেছিল। ক্লিয়ার কথাটা? পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন কী হচ্ছে দেখুন। বলছে সম্পত্তির রাষ্ট্রীয়করণ বলতে কী বোঝানো হয়েছে? সাম্যবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, অভিজাততন্ত্র। দেখুন, এই যে কথাটা যেটা দেওয়া আছে সম্পত্তির রাষ্ট্রীয়করণ, জিনিসটা কি? কথাটার অর্থ কী বলতে চাইছে? কী বলছে দেখুন। সম্পত্তির রাষ্ট্রীয়করণ এর অর্থ হলো ব্যক্তির মালিকাধীন সম্পত্তি, কোনো পার্সোনাল ব্যক্তি তার পার্সোনাল যে সমস্ত জিনিস, যেমন কারখানা, জমি, সরকারের দখলে নেওয়া। ক্লিয়ার? তাকে কি বলছে না? সম্পত্তির রাষ্ট্রীয়করণ। বোঝা যাচ্ছে কথাটা? তো সম্পত্তির রাষ্ট্রীয়করণ মানে কি বলছি? ব্যক্তির মালিকাধীন সম্পত্তি
যেমন কারখানা, জমি, ঠিক আছে, সরকারের দখলে নেওয়া। ক্লিয়ার কথাটা? যে বাকি যে পয়েন্টগুলো আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, অভিজাততন্ত্র, তাহলে তার কি আমরা ডিটেলসে জানবো না? জিনিসটা কি 100বার জানবো, ঠিক আছে? কী দেওয়া হচ্ছে দেখুন, বলছে সাম্যবাদ। প্রথমটা কী দেওয়া আছে? সাম্যবাদ। বলছে সমাজতন্ত্রের একটি উন্নত রূপ যেখানে সম্পত্তির ব্যক্তিগত মালিকানা সম্পূর্ণভাবে বাতিল থাকে এবং সমস্ত উৎপাদনের উপকরণ সমাজের সম্পত্তি হয়। ক্লিয়ার কথাটা? আবার আসছে গণতন্ত্র। এটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ সরাসরি বা নির্বাচনের প্রতিনিধিদের মাধ্যমে শাসন করে। ক্লিয়ার? যেটা ভারতবর্ষে চলছে গণতন্ত্র ব্যবস্থা, ঠিক আছে? এরপরে আছে সমাজতন্ত্র। এমন একটি অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণ যেমন কলকারখানা, জমি, সরকার বা সমাজের মালিকানা থাকে। কি বললাম এখানে? সমাজ বা সরকারের মালিকানা থাকে। এই ব্যবস্থায় সম্পদের বিতরণ সমানভাবে করার চেষ্টা হয়। ক্লিয়ার কথাটা? এটাই কি বলছে না? সমাজতন্ত্র। লাস্ট আসতেছে কি না? অভিজাততন্ত্র। একটি শাসন ব্যবস্থা যেখানে ছোট্ট একটি দল বা পরিবারের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। ক্লিয়ার কথাটা? এটা কি বলছে না? অভিজাততন্ত্র। তাহলে আমাকে এখানের মধ্যে যে প্রশ্নটা দেওয়া আছে যে সম্পত্তির রাষ্ট্রীয়করণ বলতে বোঝায়, তাহলে সাম্যবাদ হবে নাকি গণতন্ত্র হবে নাকি সমাজতন্ত্র হবে অথবা অভিজাততন্ত্র হবে? এবার আপনারাই বলুন কোনটা হবে। আচ্ছা আমি একবার দেখিয়ে দিচ্ছি না হলে, ঠিক আছে? দেখুন, সমাজতন্ত্র কী বলা হয়েছে এখানটায়? সমাজতন্ত্র কি বলা হয়েছে? যেখানে উৎপাদনের উপকরণ যেমন কলকারখানা, জমি, সরকার বা সমাজের মালিকানায় থাকে। ক্লিয়ার কথাটা? একটু আগেই তো বললাম সম্পত্তি রাষ্ট্রীয়করণ মানে কি? সরকারের দখলে থাকবে, ঠিক আছে? তাহলে এখানে এটা তাহলে উত্তরে কী হবে? সমাজতন্ত্র। উত্তরটা কী হবে বললাম আমি? সমাজতন্ত্র। আচ্ছা আপনারা বুঝতে পারছেন তো নাকি না আমি যে কেন সমাজতন্ত্র বললাম? বাকি অন্যান্য চ্যানেলের মতো আমি সরাসরি উত্তর বলে দিতে পারতাম, তাতে হয়তো ভিডিওটা লং না হতো এবং শর্ট হতো, তাতে আপনাদের সুবিধা হতো তাড়াতাড়ি করে দেখার, ঠিক আছে? কিন্তু আপনার ডিটেলসে যখন জানতে পারতেন না যে জিনিসটা আসলে কি, কেন এই উত্তরটা হলো। দেখুন, যারা ভালো ছিল তারা ডিটেলসে জানে, বই খুঁজে নিয়ে করতে পারবে, কিন্তু যাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি তো আছি নাকি। চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কী দেওয়া আছে দেখুন, বলছে কনসার্ট অফ ইউরোপ স্থায়ী হয়েছিল। কী দেওয়া আছে? কনসার্ট অফ ইউরোপ স্থায়ী হয়েছিল। আবার একই কথা, কনসার্ট অফ ইউরোপ মানে কি? কনসার্ট অফ ইউরোপ ছিল একটি আন্তর্জাতিক ব্যবস্থা যা নেপোলিয়ন যুদ্ধের পরে ইউরোপে প্রতিষ্ঠিত হয়েছিল। নেপোলিয়নের যে যুদ্ধ হয়েছিল তারপরে গিয়েছিল ইউরোপে প্রতিষ্ঠিত হয়েছিল। এই ব্যবস্থার মূল লক্ষ্য ছিল ইউরোপে শান্তি বজায় রাখা এবং বিপ্লবকে দমন করা। ক্লিয়ার কথাটা? কনসার্ট অফ ইউরোপ, শান্তি বজায় রাখা এবং বিপ্লবকে দমন করা। ভিয়েনা কংগ্রেসের মাধ্যমে এই ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। ভিয়েনায় কংগ্রেসের মাধ্যমে এই ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এই কূটনৈতিক ব্যবস্থা 1855 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1856 সাল পর্যন্ত কার্যকর ছিল, যা প্রায় 40 বছর ধরে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি 1855 সালের শেষের দিকে এবং 1856 সালের ফার্স্টের দিকে প্রায় এটা বন্ধের পথে হয়ে যায়। এই জন্য বলছি কি না, প্রায় 40 বছর। আপনারা যদি বিয়োগ করেন কিন্তু এটা আসবে, কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে 41 আসবে, মানে 41, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু 41 অপশনই নেই, ঠিক আছে, তাহলে অপশান কোনটা হবে? 40 বছর। ক্লিয়ার কথাটা? তাহলে অপশান ডি। আচ্ছা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। বলছে প্রথম রেলগাড়ি স্থাপিত হয় কোন দেশে? প্রথম রেলগাড়ি স্থাপিত হয় কোন দেশে? ঠিক আছে। আচ্ছা নিচে একটু দেওয়া আছে, ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম শুরু হয়। আপনারা তো আগেই শুনেছেন যে শিল্প বিপ্লব কোথায় শুরু হয়েছিল? ফার্স্ট ইংল্যান্ডে। সেখানে নতুন নতুন যন্ত্রপাতি এবং উৎপাদন পদ্ধতির উদ্ভাবনের ফলে দ্রুত পণ্য পরিবহনের প্রয়োজন বেড়ে যায়। ক্লিয়ার কথাটা? ওখানে শিল্প বিপ্লবের ফলে যেমন নতুন নতুন যন্ত্রপাতি আসছিল, ঠিক তেমনি উৎপাদনও বৃদ্ধি পাচ্ছিল। তাহলে এই যে পণ্যগুলো
পরিবহনের একটা প্রয়োজনীয়তা কী হয়, বেড়ে গেছে। এই প্রয়োজনীয়তা মেটানোর জন্য প্রথম ওখানে দেখুন 1825 সালে, সালটা কত বললাম, 1825 সালে ইংল্যান্ডে স্টকটন ও ডার্লিংটন শহরের মধ্যে স্থাপন করা হয়। কী স্থাপন করা হয়েছিল? রেলপথ। ক্লিয়ার কথাটা? তাহলে প্রথম রেলপথ এখানে কোন দেশে যেহেতু বলেছে, উত্তরটা কী হবে? দেশ যেহেতু বলছে, উত্তরটা হবে ইংল্যান্ড। কি উত্তরটা হবে? না, ইংল্যান্ড। কিন্তু আমি যদি বলি কবে হয়েছিল, 1825। ক্লিয়ার কথাটা? কবে হয়েছিল বললাম আমি? 1825। কোথা থেকে কোথায়? ইংল্যান্ডের কোথা থেকে কোথায়? স্টকটন থেকে ডার্লিংটন। ঠিক আছে, স্টকটন শহর থেকে ডার্লিংটন শহর পর্যন্ত প্রথম রেলপথ ইংল্যান্ডে 1825 সালে চালু হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। রাশিয়ায় লিগ অফ নেশন এ ইস্তফা দেন। দেখুন, রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন লিগ অফ নেশন ইস্তফা দেয়নি, বরং তাদের 1939 খ্রিস্টাব্দে বহিষ্কার করা হয়েছিল। দেখুন এখানে একটু অ্যাকচুয়ালি প্রশ্নটা আমার মনে হয় ভুল দেওয়া আছে, কারণ দেওয়া আছে না ইস্তফা দেয়, কথাটা বলা আছে। এখানে দেওয়া আছে কিনা ইস্তফা দেয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি তো ইস্তফা দেয় না, আমি একটু আগেই বললাম, তাকে বহিষ্কার করা হয়েছিল। ঠিক আছে, ইস্তফা দেওয়া মানে হচ্ছে নিজে থেকে ইচ্ছাকৃতভাবে ইস্তফা দেওয়া, আর বহিষ্কৃত করা মানে বুঝতে পারছেন, তাকে জোর করে বের করে দেওয়া। ঠিক আছে, তাহলে কী দেওয়া আছে? সোভিয়েত ইউনিয়ন বহিষ্কার করা হয় কারণ তারা ফিনল্যান্ড আক্রমণ করেছিল, যা লিগ অফ নেশনের নীতির পরিপন্থী, অর্থাৎ ভালো ছিল না, বিপরীতধর্মী ছিল। ক্লিয়ার কথাটা? যেহেতু এখানে বলা আছে প্রশ্নে রাশিয়ার লিগ অফ নেশন ইস্তফা দেন, তাই অপশানটা আপনারা 1839 খ্রিস্টাব্দে বলবেন, কিন্তু প্রকৃতপক্ষে বলে রাখি ইস্তফা দেয়নি। ঠিক আছে, তাহলে অপশান কোনটা হবে? অপশান ডি। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে যাচ্ছি। বলছে কোন দেশ ল্যান্ড লিজ অ্যাক্ট অনুসারে যুদ্ধাস্ত্র সরবরাহ করেছিল? কোন দেশ ল্যান্ড লিজ অ্যাক্ট অনুসারে যুদ্ধাস্ত্র সরবরাহ করেছিল? যুদ্ধাস্ত্র মানে যুদ্ধ জন্য যে প্রয়োজনীয় অস্ত্র আর কি। ঠিক আছে, দেখুন এই আইন অনুসারে যুক্তরাষ্ট্র, যাকে বলছি মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা বলতেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের মিত্র দেশ যেমন ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, চীন প্রভৃতি দেশে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছিল, যাতে তারা যুদ্ধ চালিয়ে যেতে পারে। ক্লিয়ার কথাটা? মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের যে মিত্র দেশ, তাদের যে বন্ধু দেশগুলো, অর্থাৎ একটু আগেই বললাম যে চতুর্থ শক্তি জোট। ঠিক আছে, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, চীন। ঠিক আছে, এদেরকে আমেরিকা যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়েছিল কারণ তারা যাতে যুদ্ধ চালিয়ে যেতে পারে। তাহলে এখানে অপশানটা কোনটা হবে? যে আমেরিকা যুক্তরাষ্ট্র। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ডি ডে পালিত হয়েছিল, ডি ডে কবে পালন করা হয়েছিল? এটা প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, ডি ডে বলতে বোঝানো কী হয়েছে? দেখুন, ডি ডে বলতে বোঝানো হয়েছে 1944 সালে 6ই জুন, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র শক্তির সেনাবাহিনী নরমান্ডি উপকূলে ফ্রান্স আক্রমণ করেছিল। ঠিক আছে, আমি আর বলছি কথাটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র শক্তির সেনাবাহিনী নরমান্ডি, দুন্দেন ময়রেব আকার দুন্দেনডয় হস্যই, নরমান্ডি উপকূলে আক্রমণ করেছিল। এটি ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক আক্রমণ, যার মাধ্যমে জার্মান নাৎসি বাহিনীকে পশ্চিম ইউরোপ থেকে পিছু হটানোর লক্ষ্যে মিত্রশক্তি একটি বড় ধরনের সামরিক অভিযান চালু করেছিল। ক্লিয়ার কথাটা? ডি ডে জিনিসটা কি ক্লিয়ার না গেল? ক্লিয়ার কথাটা হবো। তাহলে এখানে যে অপশানটা হবে, অপশানটা হবে কত? না, অপশান বি, 1944 খ্রিস্টাব্দে 6ই জুন। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাপতি কে ছিলেন? মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? আরেকবার প্রশ্নটা ফ্রেশ করে একবার বলতেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন। আচ্ছা, নিচেটা দেখুন একটু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন
ফ্রাঙ্কলিন ফিডোনো রুজভেল্ট, আর বলছি নামটা ফ্রাঙ্কলিন ডিলেনো রুজভেল্ট, ফ্রাঙ্কলিন ডিলেনো রুজভেল্ট। তিনি 1933 থেকে 1945 পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের অধিকাংশ সময় তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র পরিচালিত হয়। তার মৃত্যুর পর হ্যারি এস ট্রুম্যান দায়িত্ব গ্রহণ করেন। তাহলে এখান থেকে কী কী জানা গেল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিল না, সহজ কথায় বলতে গেলে ফ্রাঙ্কলিন ডিলেনো রুজভেল্ট, অর্থাৎ অপশন বি। কী কথা বললাম? অপশন বি ফ্রাঙ্কলিন। দেখুন বাংলাটা একটু এটা ফয়ের ফলা হতো, ঠিক আছে? কী বললাম? ফয়ের ফলা হতো, ঠিক আছে? ফ্রাঙ্কলিন ডিলেনো রুজভেল্ট। কিন্তু অনেক সময় প্রশ্ন আসে তার মৃত্যুর পর কে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিল? উত্তরে কী হবে? হ্যারি এস ট্রুম্যান, ঠিক আছে? হ্যারি এস ট্রুম্যান। ক্লিয়ার কথাটা? পরবর্তী প্রশ্ন আছে, লিগ অফ নেশনের সদর কার্যালয় অর্থাৎ সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখুন, লিগ অফ নেশন জিনিসটা কি? লিগ অফ নেশন ছিল প্রথম আন্তর্জাতিক সংস্থা যার লক্ষ্য ছিল বিশ্বযুদ্ধের মতো বড় ধরনের সংঘাত এড়াতে এবং আন্তর্জাতিক শান্তি বজায় রাখা। ক্লিয়ার কথাটা? লিগ অফ, আচ্ছা লিগ অফ নেশন সম্বন্ধে আমরা না আরেকটু নিচে দিয়ে গেলে পুরো ফুল ডিটেলস পাবো লিগ অফ নেশন জিনিসটা কি, ঠিক আছে? দেখুন কি বলা হয়েছে, যে একটা আন্তর্জাতিক সংস্থা যার লক্ষ্য ছিল বিশ্বযুদ্ধের মতো বড় ধরনের সংঘাত অর্থাৎ যাতে যুদ্ধ না হয় তা এড়িয়ে চলা এবং আন্তর্জাতিক শান্তি বজায় রাখা। এর সদর দপ্তর জেনেভা শহরে, যা সুইজারল্যান্ডে অবস্থিত। বোঝা যাচ্ছে কতটা? সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। যেহেতু এখানে সুইজারল্যান্ড উল্লেখ করা নাই, সরাসরি শহরের নাম উল্লেখ করা আছে নিউ ইয়র্ক, মিউনিক, জুরিক, ডিটা কী রয়েছে? জেনেভা। তাহলে অপশন কোনটা হবে? জেনেভা। ক্লিয়ার কথাটা? অপশন কোনটা হলো? জেনেভা। লিগ অফ নেশনের প্রথম মহাসচিব কে ছিলেন? আচ্ছা, একটু আগে আমি বললাম না যে লিগ অফ নেশন আমরা ডিটেলসে জানবো, জেনে নিন, ঠিক আছে? বলছে লিগ অফ নেশন এবং জাতিসংঘ দুটি আলাদা আন্তর্জাতিক সংস্থা, দুটারই লক্ষ্য একই ছিল, কাজও একই ছিল প্রায়, কিন্তু লিগ অফ নেশন ছিল প্রথম বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত। কী বললাম কথাটা? লিগ অফ কী বলে নেশনস, লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভেঙে যায়। ক্লিয়ার কথাটা? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং এখনও বিদ্যমান, অর্থাৎ এখনও অবস্থান করছে। ক্লিয়ার কথাটা? আমি আরেকবার বলতেছি, লিগ অফ নেশনস প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কবে? প্রথম বিশ্বযুদ্ধের পর, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভেঙে যায়। আর জাতিসংঘ কখন হলো? জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত হয়েছে, যা এখনও বিদ্যমান। ক্লিয়ার কথাটা? তাহলে লিগ অফ নেশন, জাতিসংঘ জিনিসটা কি বোঝা গেছে? এবার হচ্ছে প্রথম মহাসচিবের নাম কি, ঠিক আছে? দেখুন বলছে লিগ অফ নেশনের প্রথম মহাসচিব ছিলেন এরিক ড্রামন্ড। এরিক ড্রামন্ড তিনি 1920 সাল থেকে 1933 সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। ক্লিয়ার কথাটা? লিগ অফ নেশনসের অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের শান্তি শৃঙ্খলার জন্য যে আন্তর্জাতিক সংস্থা। ক্লিয়ার? তখন তো পরে লেখা আছে জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন, জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি। ট্রিগ টারফলা হস্যই গ ভয়স্যই, ট্রিগভিলি। দেখুন আপনারা বানানটা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। বোঝা গেছে কথাটা? কারণ হয়তো এটা এসএকিউ বাঁকারে দিয়ে দিল, তখন আপনারা বানানটা পারলেন, বানান যদি ভুল হয়ে যায় তখন এটা ভুল। ক্লিয়ার কথাটা? তাহলে লিগ অফ নেশনসের প্রথম মহাসচিব কী নাম বললাম? এরিক ড্রামন্ড। এরিক ড্রামন্ড, বানানটা লিখে রাখবেন। এবং জাতিসংঘের প্রথম মহাসচিব বললাম ট্রিগভিলি। ক্লিয়ার? আরেকটা প্রশ্ন আছে আপনাদের, দেখুন বর্তমান মহাসচিব মানে জাতিসংঘেরই, ঠিক আছে? কারণ লিগ অফ নেশন তো আর নেই, এখন ভেঙে গেছে। তাহলে এই যে মহাসচিব জাতিসংঘ, তার বর্তমান মহাসচিব নাম কি? বর্তমান মহাসচিব নাম কি বললাম? দেখুন আন্তোনিও গুতেরেস।
আন্তোনিও গুয়ে গুয়েতেরেস, আন্তোনিও গুয়েতেরেস, ক্লিয়ার, যিনি 2017 সালে 1 জানুয়ারি থেকে দায়িত্ব পালন করছেন, অর্থাৎ বর্তমানেও তিনি আছেন। ক্লিয়ার কথাটা? দেখুন বানানগুলো বারবার করে বলছি, বানানগুলো একবার খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী বনে যাচ্ছি। পরবর্তী বনে কী দেওয়া আছে দেখুন, দেওয়া আছে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার প্রথম ধাপ। ক্লিয়ার কথাটা? আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র শক্তির নেতারা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, কী নাম বললাম? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, আচ্ছা, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরের একটি যুদ্ধজাহাজে মিলিত হয়ে এই চার্টার অ্যাক্ট বা চার্টার স্বাক্ষর করেন, ঠিক আছে? এই চার্টারের মিত্রশক্তি যুদ্ধের উদ্দেশ্য এবং যুদ্ধোত্তর বিশ্ব ব্যবস্থার ভিত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আটলান্টিক চার্টারে জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক সংস্থা গঠন ধারণার প্রথমবারের মতো স্পষ্ট উল্লেখ করা হয়, ঠিক আছে? আমি আরও বলতেছি, সম্মিলিত জাতিপুঞ্জ যাকে বলা হয়েছে, জাতিসংঘ যাকে বলা হয়েছে বাবা, ঠিক আছে? তাহলে এর ধারণা কারা করছিল? যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, এখন নামটা দেওয়া আছে, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, উইনস্টন চার্চিল, ঠিক আছে? আটলান্টিক মহাসাগরে একটি যুদ্ধজাহাজে মিলিত হয় এবং তারা এই একটা আইন স্বাক্ষর করেন, ঠিক আছে? পরবর্তীকালে সেখানেই উল্লেখ করা ছিল সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার প্রথম ধাপ। ক্লিয়ার কথাটা? তাহলে এখানে অপশান কোনটা হবে? অপশান হবে আটলান্টিক চার্টার। ক্লিয়ার কথাটা? অপশান কোনটা হলো? আটলান্টিক চার্টার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন আছি, বলছে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? দেখুন মোট সদস্য সংখ্যা কত বলছে? দেখুন 15টা। তার মধ্যে স্থায়ী সদস্য দেশ হচ্ছে 5টি এবং 5টির নামও দেওয়া আছে, আপনারা তুলে নেবেন, ঠিক আছে? তো জাতিসংঘের স্থায়ী সদস্য, তাহলে অপশান কোনটা হবে? অপশান হবে এ। অপশান কী বললাম আমি? এ, 5টি। আচ্ছা, এখানে আমাদের এমসিকিউ শেষ, একটু বিরতিতে আর কিছু নয়, আপনাদের এটুকু বলবো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? চলো বেশি কথা না বলে পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কী দেওয়া আছে? 2-1 কথায় উত্তর দেওয়া, অর্থাৎ এখানে এসে কিউব আরম্ভ, ঠিক আছে? 2 এ, তার ফার্স্ট প্রশ্ন, দ্য রাইটস অফ ওমেন কে রচনা করেছেন? কী নামটা বললাম? দ্য রাইটস অফ ওমেন কে রচনা করেছেন? সরাসরি আপনার উত্তর লিখবেন, দ্য রাইটস অফ ওমেন গ্রন্থটি রচনা করেছে মেরি ওলস্টনক্রাফট। মেরি ওলস্টনক্রাফট, কয়ের ফলা আকার ফয়ট ক্রাফট। ক্লিয়ার কথাটা? দেখুন নামগুলো সত্যিই কঠিন, আপনার খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। মেরি ওলস্টনক্রাফট, ঠিক আছে? দেখুন এর সঙ্গে আরেকটা কী জানা যায়, যে মেরি ওলস্টনক্রাফট ছিলেন একজন ইংরেজ দার্শনিক, লেখিকা এবং নারীবাদী। তিনি নারীদের সমান অধিকারের জন্য কাজ করেছেন। ক্লিয়ার কথাটা? শুধু জাস্ট এটুকু যদি বলে লিখেন, মানে নিচের কথা লিখতে হবে না, অনলি ফর এসে কিউব, যেহেতু জাস্ট এই নামটা লিখবেন পূর্ণ বাক্যে। দ্য রাইটস অফ ওমেন গ্রন্থটির রচয়িতা মেরি ওলস্টনক্রাফট, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিন বলা হয় কেন? দেখুন এটা অ্যাকচুয়ালি 2 নম্বরের প্রশ্ন, কিন্তু আপনাদের এখানে দিয়েছে 1 নাম্বার। কত নম্বর দিয়েছে বললাম আমি? 1 নাম্বারে দিয়েছি, তাই আমাকে তাহলে সেরকমভাবে লিখতে হবে এটা, ঠিক আছে? নেপোলিয়ন এবং জাস্টিন দুজনেই তাদের যুগের শক্তিশালী নেতা ছিলেন, এটা একটা মিল আছে। তারা দুজনেই আইন সংস্কার, সাম্রাজ্যের প্রতিষ্ঠা, সামরিক প্রতিভা এবং সংস্কৃতি ও শিক্ষা পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে। এই কারণে নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিন বলা হয়। ক্লিয়ার কথাটা? নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিন বলা হয়। কেন বলা হয়? কারণ নেপোলিয়নের সঙ্গে জাস্টিনের অনেক মিল আছে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, ট্রুগার টেলিগ্রাম কাকে বলে বা বলতে কী বলছো? ঠিক আছে,
একই প্রশ্ন, মন দিয়ে দেখবেন। বলছে ট্রুগার টেলিগ্রাম বলতে বোঝায় 1896 সালে জার্মানির সম্রাট দ্বিতীয় উইলহেলমের দ্বারা পাঠানো একটা টেলিগ্রাম। টেলিগ্রাম মানে চিঠি, ঠিক আছে। কি বললাম আমি আরেকবার কথাটা বললাম। ক্রুগার টেলিগ্রাম, ক্রুগার টেলিগ্রাম বলতে বোঝানো হয়েছে 1896 সালে জার্মানির সম্রাট, কি নামটা বললাম, দ্বিতীয় হেমমের দ্বারা একটি পাঠানো টেলিগ্রাম, যা দক্ষিণ আফ্রিকার ট্রান্সভাল প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পল ক্রুগারকে পাঠানো হয়েছিল। ক্লিয়ার কথাটা? তাহলে কে পাঠিয়েছিল বললাম? জার্মানির সম্রাট দ্বিতীয় উইলহেলমের কাকে বলে পাঠিয়েছিল বললাম? দক্ষিণ আফ্রিকার ট্রান্সভাল প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট পল ক্রুগারকে পাঠানো হয়েছিল, তাই এর নাম হচ্ছে ক্রুগার টেলিগ্রাম। কি পাঠানো হয়েছিল বলে দিচ্ছি। এই টেলিগ্রাম সম্রাট উইলহেলম ক্রুগারকে ব্রিটিশদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানায়। বোঝা গেছে যে দক্ষিণ আফ্রিকা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছে। এই জয়লাভ যে করছে, দ্বিতীয় উইলহেলম তাকে অভিনন্দন বা সাধু সংবাদ জানিয়েছিল। এই টেলিগ্রামটি ব্রিটিশদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছিল। কেন? কারণ ব্রিটিশরা মানে কী ভাবলো যে জার্মান তো মহাবদমাইশ, তার মানে ওরা আমাদের বিপক্ষে আছে। ক্লিয়ার কথাটা? এই জন্য দেখুন ব্রিটিশ জার্মান সম্পর্কের অবনতি এই কারণ হিসেবে পরিচিত। ক্লিয়ার কথাটা? তাহলে ক্রুগার টেলিগ্রাম, ক্লিয়ার কথাটা? একদম সহজ সরলভাবে লেখা আছে। দেখুন আপনাদের হয়তো কোনো যদি প্রশ্নবিচিত্রা সহায়িকা কিংবা উত্তরবিচিত্রা আছে, তাতে দেখুন এত সহজ সরল ভাষায় আমার মনে হয় লেখা থাকবে না। অথবা আপনারা যদি অন্য কথা থেকে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আসল কথা হলো আপনারা যেন পরীক্ষাতে যেন টাইম মতো লিখতে পারেন এবং সেখানে উপস্থাপনা করতে পারেন। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন বলছে ইউনেস্কো কথাটির অর্থ কী? কি বললাম? কথাটির অর্থ কী? আগে ইউনেস্কোর পুরোনামটা কি জেনে রাখা ভালো, কারণ ইউনেস্কোর অনুষ্ঠানে না এটা আসতেও পারে যে ইউনেস্কোর সম্পূর্ণ নাম কী বা ফুল ফর্ম কী। কী দেখুন, ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন। ক্লিয়ার কথাটা? ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন, যার বাংলা অর্থ হলো জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান সংস্কৃতির সংস্থা। কী বললাম? জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি সংস্থা। ইউনেস্কো একটি আন্তর্জাতিক সংস্থা যা শিক্ষা বিজ্ঞান সংস্কৃতির উন্নয়নের মাধ্যমে বিশ্বের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার কাজ করছে। ক্লিয়ার কথাটা? তাহলে ইউনেস্কো কথার অর্থ কী এবং তার পুরো নামটা কী আশা করি বোঝা গেছে। এবার আসি সত্য অথবা মিথ্যা। দেখুন আমি বুঝতে পারছি ভিডিওটা লং হয়ে যাচ্ছে, কিন্তু দেখুন বিশ্বাস করুন আপনাদের অন্যান্য ভিডিওর তুলনায় আমার ভিডিও দেখার ফলে আপনাদের আরও কনফিডেন্স লেভেল এতটা বেড়ে গেল। ঠিক আছে? দেখুন কী প্রশ্ন দেওয়া আছে। ফ্রান্সের রাজারা ঐশ্বরিক মতবাদে বিশ্বাসী ছিলেন। দেখুন আমি সরাসরি উত্তর বলে দিচ্ছি, উত্তর হবে কি? এটা সত্য। ব্যাখ্যাটা আপনারা একবার মন দিয়ে পড়ে দেবেন। চলো আমি এবার পড়ে দিচ্ছি। চলো বলছে ফ্রান্সের রাজারা বিশেষ করে লুই রাজবংশের সদস্যরা ঐশ্বরিক অধিকারী বা ডিভাইন রাইট অফ কিংস মতবাদে বিশ্বাসী ছিলেন। এই মতবাদ অনুযায়ী রাজারা তাদের শাসন ক্ষমতা ঈশ্বর থেকে পেয়েছে এবং তাদের শাসনকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। ক্লিয়ার কথাটা? তাহলে এখানে তো বলে দিয়েছে যে ফ্রান্সের রাজারা ঐশ্বরিক মতবাদে বিশ্বাসী ছিল, দেওয়া আছে। ঠিক আছে? তাহলে অপশান কি? তাহলে এটা কী হবে? সত্য। ক্লিয়ার কথাটা? আচ্ছা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখুন বলছে ইউরোপের 13টি জাতি রাষ্ট্র মিলে লিপজিগের যুদ্ধ হয়েছিল। এবার বুঝতেই পারছি তো 13টা জাতি যেখানে যুদ্ধ করতেছে একজনের মাত্র বিরুদ্ধে। কজনের বিরুদ্ধে বললাম আমি? মাত্র একজনের বিরুদ্ধে, সে হচ্ছে নেপোলিয়ান। ঠিক আছে? কী আছে দেখুন, লিপজিগের যুদ্ধ বা যুদ্ধের জাতীয়তা বা বিজয়ীদের যুদ্ধ নামেও পরিচিত। 1813 সালে সংগঠিত হয়েছিল এটি। এতে ইউরোপের 13টি জাতি রাষ্ট্রের সম্মিলিত বাহিনী নেপোলিয়নের ফরাসি বাহিনীর বিরুদ্ধে লড়েছিল।
ক্লিয়ার কথাটা? তাহলে লিপজিগের যুদ্ধ কবে হয়েছিল বললাম? 1813। বুঝা গেছে কথাটা? পরবর্তী প্রশ্ন, তাহলে এটা সত্য না মিথ্যা হবে? সরি এটা বলা হয়, ভুল হয়ে গেল। তাহলে এটা কী হবে? সত্য। এটা কী হবে? এটা সত্য। আচ্ছা আমি সাইডে লিখে দিচ্ছি আমি, ঠিক আছে? আর উত্তরটা কী হলো না? সত্য। চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কী দিয়েছি দেখুন, শিল্প বিপ্লব ও উপনিবেশিক সাম্রাজ্য বিস্তারের কারণে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। দেখুন এটা অ্যাকচুয়ালি বিতর্কিত প্রশ্ন, কারণ প্রথম বিশ্বযুদ্ধ আর একটা কারণে শুরু হয়নি কো, তবে হ্যাঁ মূল কারণ কিন্তু এটাই ছিল। এই জন্য আমি এটা সত্য লিখেছি। দেখুন কী লিখেছি দেখুন, এটা আমি সত্য লিখেছি এটা আমি, ঠিক আছে? কেন তাও ব্যাখ্যাও করে দেওয়া আছে যে শিল্প বিপ্লব এবং উপনিবেশিক সাম্রাজ্যের বিস্তার ছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণগুলির মধ্যে অন্যতম। শিল্প বিপ্লবের ফলে ইউরোপীয় দেশগুলির অর্থনৈতিক ও সামরিক শক্তি বৃদ্ধি পায়। তারা নতুন বাজার এবং কাঁচামালের উৎসের জন্য উপনিবেশ স্থাপনের দিকে ঝুঁকে পড়ে। দেখুন যেখানে শিল্প বিপ্লব হয়ে গেছে সেখানে তো কাঁচামাল লাগবে না, আর কাঁচামাল কি কোনো দেশ চাইবে তাদের দেশের কাঁচামাল অন্য দেশকে দিতে? কিন্তু হ্যাঁ যদি সেটাকে উপনিবেশ করা যায়, যদি তার শাসন ব্যবস্থাকে নিজেদের শাসন ব্যবস্থার মাধ্যমে আনা যায়, তবে তার সেখান থেকে কাঁচামাল পাওয়া যাবে। ক্লিয়ার কথাটা? এই জন্য কী হয়েছে, উপনিবেশিক স্থাপনের দিকে ঝুঁকে পড়েছি। এ কারণে দেশগুলির মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রতিযোগিতা বাড়ে, যা শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হয়। ঠিক আছে? আচ্ছা আশা করি আপনারা জানেন যে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল আর কবে শেষ হয়েছিল। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল এবং কবে শেষ হয়েছিল। ঠিক আছে? তাহলে এখানে যে পয়েন্টটা দেওয়া আছে সেটা কী হবে, সত্য না মিথ্যা? এটা হবে সত্য। ঠিক আছে? আচ্ছা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কী দিয়েছে দেখুন, দেওয়া আছে সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য ছাড়া অন্য কেউ ভোটে ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। এটা তো সত্যি, ঠিকই তো দেওয়া আছে অলরেডি, সত্য। ঠিক আছে? কেন? সম্মিলিত জাতিপুঞ্জ বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি নাম আমি আগেই বলে দিয়েছি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া এবং চীন। ক্লিয়ার কথাটা? ভোটও ক্ষমতার প্রয়োগ করতে পারে। ক্লিয়ার? ভোটও হচ্ছে বা একটা বিশেষ ক্ষমতা, যেখানে কোনো একটা আইন পাস করার জন্য এই 5 জনের মধ্যে যদি কোনো একজন বিরোধিতা করে তবে সেই আইনটা বাদ হয়। ক্লিয়ার কথাটা? পরবর্তী হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থানে কী আছে দেখুন, দেওয়া আছে কুয়েশন হলেন একজন ড্যাশপন্থী। সরাসরি আপনার উত্তরে তুমি লিখবেন কি না, ফিজিওক্রাস্ট, ইউর নাম বললাম, ফিজিওক্রাস্টপন্থী। ক্লিয়ার? তারা কি মনে করতেন? তারা মনে করতেন কৃষি হলো সমস্ত সম্পদের উৎস এবং অর্থনীতির নীতি ভিত্তি হওয়া উচিত কৃষি উৎপাদনে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখুন পরবর্তী প্রশ্নে কী দেওয়া আছে, পরবর্তী প্রশ্নে দেওয়া আছে নেপোলিয়ন মারা যান। বুঝতেই পারছেন কোন দ্বীপে মারা যান? নেপোলিয়ন মারা যান সেন্ট হেলেনা দ্বীপে, সেন্ট হেলেনা। আর হ্যাঁ কবে মারা যায়? 1821 সালে পেটের ক্যান্সারের আক্রান্ত হয়ে তিনি এই দ্বীপে মারা যায়। ঠিক আছে? দেখুন পুরো ফুল মানে একদম কনসেপ্ট ক্লিয়ারলি দিচ্ছি, আপনারা অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, সরি চ্যানেলটা। চলো পরবর্তী বনে যাচ্ছি। কী দেওয়া আছে, 1870 থেকে 1914 খ্রিস্টাব্দের সময়কে কোন যুগ বলা হয়? কোন যুগ বলা হয়? সাম্রাজ্যতাবাদী যুগ বলা হয়। কোন যুগ বললাম? সাম্রাজ্যতাবাদী। দেখুন সাম্রাজ্যবাদী জিনিসটা কি তারও ব্যাখ্যা দেওয়া আছে যে এই সময়কালে ইউরোপ শক্তিশালী দেশগুলি বিশ্বের বিভিন্ন অংশে নিজেদের সাম্রাজ্য বিস্তার করার চেষ্টা করেছিল। তারা আফ্রিকা, এশিয়া এবং অন্যান্য মহাদেশের দেশগুলিতে নিজেদের উপনিবেশ করেছিল। এই সময়কালে বিশ্বের রাজনীতি এবং অর্থনীতি ইউরোপীয় শক্তিশালী দেশগুলির হাতে কেন্দ্রীভূত ছিল। ঠিক আছে? তাই এটা উত্তরে কী হবে? অনলি ফর বলবেন যে কি না সাম্রাজ্যবাদী। কি বলবে বললাম? সাম্রাজ্যবাদী। ঠিক আছে? যুগ বলা হয়। পরবর্তী প্রশ্ন, জাতিসংঘের জনক কে? দেখুন আমি একটু আগেই বলেছিলাম। ঠিক আছে? জাতিসংঘ প্রথম মহাসচিব। ঠিক আছে? জাতিসংঘ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? জাতিসংঘের জনক হিসেবে পরিচিত হয়েছিল ফ্রাঙ্কলিন ডি
রুজভেল্ট। ক্লিয়ার কথাটা? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট প্রতিষ্ঠা ধারণাটি প্রস্তাব করেছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। তাতে বিশ্বের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা যায়। ক্লিয়ার কথাটা? জাতিসংঘের জনককে এই নামটাই বলবেন, ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। ক্লিয়ার কথাটা? পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে দেওয়া আছে, দেখুন ক স্তম্ভ এবং খ স্তম্ভ দুটো স্তম্ভ দেওয়া আছে আপনাদের বইয়ে, আপনারা দেখে নেবেন একটু। সেই বইতে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ দুটো মিলাতে দেওয়া আছে। আমি এখানে সরাসরিটা মিলিয়েই দেওয়া আছে, মানে পার্ল হারবারের ঘটনা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, তৃতীয় বিশ্বযুদ্ধ ল্যাটিন আমেরিকা, পোল্যান্ড আক্রমণ 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর, বিজয় দিবস 1945 খ্রিস্টাব্দ। ক্লিয়ার কথাটা? বোঝা যাচ্ছে তো নাকি? পরবর্তী প্রশ্ন কী দেওয়া আছে দেখুন, বিবৃতি এবং ব্যাখ্যা। আমার এই পার্ট 1-এর লাস্ট দাগ এটাই। কী দেওয়া আছে? বিবৃতি। ফরাসি সম্রাট ষোড়শ লুই স্বৈরাচারী শাসন ছিলেন, তার ব্যাখ্যা কী কী দেওয়া আছে দেখুন। আচ্ছা, ব্যাখ্যাটা আগে বলে দিচ্ছি, দেখুন কী দেওয়া আছে। ষোড়শ লুই স্বৈরাচারী শাসক হওয়ার প্রধান কারণ হলো তিনি স্টেটস জেনারেলের অধিবেশনে ডাকতে অস্বীকৃতি জানিয়েছিলেন, মানে তিনি চায়নি যে স্টেট জেনারেল অধিবেশন হোক। এটি প্রমাণ করে যে তিনি জনগণের অংশ ছাড়াই রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছিল। ক্লিয়ার কথাটা? তাহলে এখানে যে অপশনটা হবে, তাহলে কোনটা হবে? তিনি জনগণের কথা শুনতেন না, তিনি স্টেট জেনারেল অধিবেশন ডাকেননি, তিনি মানুষের ওপর অত্যাচার করেছিল। ক্লিয়ার? তাহলে এখানে বিবৃতি হচ্ছে স্বৈরাচারী শাসন ছিল, তাহলে কী হবে? তিনি এটাই বলবেন স্টেট জেনারেল অধিবেশন ডাকেনি। ঠিক আছে? দেখুন ওটার মধ্যে জনগণের কথা শোনা ছিল, মানে আপনারা যদি বলেন অপশন এটা এই কারণে হবে না তিনি জনগণের কথা শুনতেন না, এটা সত্যি কথা, কিন্তু অপশন বি একদম পারফেক্ট। কেন? তিনি স্টেট জেনারেল অধিবেশন ডাকতে আগ্রহ প্রকাশ করেনি কিংবা ডাকেনি। যদি ডাকা হতো তবে তো জনগণের কথা শুনতেন। তো এটা কী হলো? বিবৃতির উত্তরে কী হবে? বি দেখাতে হবে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কী হচ্ছে দেখুন, বলছে নেপোলিয়নের বিরুদ্ধে ইংল্যান্ডের বহু দেশ তীব্র প্রতিক্রিয়া গড়ে ওঠে। কেন? তিনি বহু শাসককে হত্যা করেছিলেন। অপশান এটা কী দেওয়া আছে? তিনি বহু শাসককে হত্যা করেছিলেন। অপশান বি, তিনি ইউরোপের উপনিবেশ ফ্যাশনের চেষ্টা করেন। ফরাসি সাম্রাজ্যের বিস্তারে তিনি বহু রাজবংশের অবসান ঘটিয়েছেন। তাহলে এটা হচ্ছে অপশান সি, ফরাসি সাম্রাজ্যের বিস্তারের মাধ্যমে তিনি বহু রাজবংশের অবসান ঘটিয়েছেন। ক্লিয়ার? দেখুন আরও ব্যাখ্যা দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন, বিবৃতি যাচ্ছে সরাসরি একদম। বলছে শিল্প বিপ্লবের জন্য প্রথম বিশুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। ব্যাখ্যা কি দেওয়া আছে অলরেডি, নিচে একটু ব্যাখ্যা করে দেওয়া আছে দেখুন। বলছে শিল্প বিপ্লবের ফলে ইউরোপে শিল্পাঞ্চলে নতুন নতুন যন্ত্রপাতি ও শিল্প কলকারখানা গড়ে ওঠে। এই কলকারখানাগুলিতে চালানোর জন্য প্রচুর পরিমাণে কাঁচামাল এবং শিল্পজাত পণ্য বিক্রির জন্য নতুন বাজারের প্রয়োজন ছিল। এই চাহিদা মেটাতে, অর্থাৎ কি কাঁচামাল লাগবে, আবার এই যে পণ্যটা যেটা উৎপন্ন হচ্ছে সেটা তো মার্কেটে বিক্রি করতে হবে, বাজারে বিক্রি করতে হবে না। এই বিক্রির জন্য নতুন নতুন বাজারের প্রয়োজন ছিল, যা এই শিল্প বিপ্লবের ফলে শুরু হয়েছিল। ক্লিয়ার? তার মানে আলটিমেট দেখতে গেলে ঘুরে ফিরে শিল্প বিপ্লবের জন্য প্রথম বিশুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। কেন না? শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ ও শিল্পজাত পণ্য বিক্রির মাধ্যমে ঔপনিবেশিক বজায় দখল অধিকার শুরু করেছিল। ক্লিয়ার কথাটা? দেখুন পরবর্তী যাচ্ছি, কী দেওয়া আছে দেখুন। বলছে জাতিসংঘের চেয়ে জাতিপুঞ্জ অনেক বেশি শক্তিশালী। একটু প্রথমে বলে রাখি, আমার মনে হয় এই প্রশ্নটা না ভুল আছে, এটা ঠিক আছে, এটা হওয়া উচিত এইখানে, মানে জাতিপুঞ্জের চেয়ে জাতিসংঘ অনেক শক্তিশালী, এইটা অ্যাকচুয়ালি বিবৃতি হওয়া উচিত আমার মনে হয়। ঠিক আছে? দেওয়া আছে ব্যাখ্যা দেখুন কী দেওয়া আছে, কারণ এটি পৃথিবীকে বিশ্বযুদ্ধ মুক্ত রেখেছে। আচ্ছা আপনি বলুন, জাতিসংঘ প্রথম বিশ্বযুদ্ধের পরে তৈরি হয়েছিল, কিন্তু এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছিল। তার মানে পুরোপুরি কি তিনি পৃথিবীকে
শান্তি রাখতে পেরেছিলেন? নিশ্চিত অপশন এ হবে না। আচ্ছা, তাই এটি একটি শক্তিশালী ছিল না বলে মনে করা হয়। ক্লিয়ার? বরং জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত হয়েছে। জাতিসংঘ গঠন করা হয়েছিল বললাম আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। এখনও পর্যন্ত অনেক সাফল্যের সহিত বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে। তার মানে কী বললাম? তাহলে শক্তিশালী ছিল কী হলো? শক্তিশালী হলো না জাতিসংঘ। ক্লিয়ার? কিন্তু এখানে কী দেওয়া আছে দেখুন, জাতিসংঘের চেয়ে জাতিপুঞ্জ অনেক বেশি শক্তিশালী। মানে এখানে বেশি কে বলে দিচ্ছে? জাতিসংঘের চেয়ে জাতিপুঞ্জকে বড় করতে চাইছে এখানে, কিন্তু জাতিপুঞ্জ তো বড় নয়। জাতিপুঞ্জ কখন গঠন করা হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিপুঞ্জ, আর জাতিসংঘ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ক্লিয়ার? তাহলে এখানে এই পয়েন্টটাকেই চেঞ্জ করে দেবেন। পয়েন্টটা কি লিখবেন? জাতিপুঞ্জের চেয়ে জাতিসংঘ অনেক বেশি। আমি আর কিছু বললাম না, ঠিক আছে? এবার বুঝতেই পারছেন তাহলে অপশন ব্যাখ্যা কোনটা হবে। এখানে আমরা আজকে ভিডিও শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর জন্য।